বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু এখন একটি খামারের মালিক হবার স্বপ্ন দেখেন, আর সেটি যদি হয় সুখের খামার তাহলে তো কথাই নেই। আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার কাহালু থানার বাঘইল গ্রামের সুখের খামারে। এখানকার যিনি খামারের মালিক অর্থাৎ স্বত্বাধিকারী জুবায়ের ভাই এই খামার কেন তৈরি করলেন, এটা নিয়ে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, পুরো গল্পটাই আমরা জানার চেষ্টা করব। আকিসফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। আমি জুবায়ের ইসলাম 2004-05 সালে আমি ঢাকা যাই পড়াশোনা করতে। আমি সেখানে অনার্স মাস্টার্স পড়েছি মার্কেটিংয়ে। এরপরে আমি ঢাকায় পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকি, এরপরে ব্যবসা করি। এরকম একটা সময়ে 2016 সালের দিকে আমার মনে হয় যে আমার কৃষক হওয়ার যে স্বপ্ন ছিল মনের মধ্যে সেটা আরও প্রবল হয়। তখন আমি আমার বাড়িতে গোলা ভরা ধান এবং গোয়াল ভরা গরু দেখেছি, পুকুরে মাছ দেখেছি। আমার মনের মধ্যে এটা সবসময় টানতো যে আমি একজন কৃষক হব। সেই আমি চেষ্টা শুরু করি। আমার চাকরি এবং ব্যবসার পাশাপাশি আমি আমার গ্রামে ছোট ছোট করে বিভিন্ন প্রজেক্ট করার চেষ্টা করি। গরু পালন, ধান চাষ করা, সবজি চাষ করা, মুরগি পালন, অনেক কিছুই আমি দীর্ঘদিন চেষ্টা করেছি। এরপরে যখন করোনা মহামারী আসে তখন আমিও শহরের সব কিছু যখন বন্ধ হয়ে গেল, আমি আমার ফ্যামিলি নিয়ে গ্রামে আসলাম হোম অফিস করতে। কিন্তু তখন কাজ আসলে অনেক বেশি নাই। আমি চোখ পড়ল বাগানের দিকে, চোখ পড়ল হাটের দিকে, যে গ্রামের সব কিছু খোলা। তখন আমার মাথায় আসলো যে আমি এখনই আমার জন্য বেস্ট সময় শুরু করার। ভাই এটাই তো হচ্ছে আপনার মাছ যেখানে চাষ করেন সেই পুকুরটা, তাই না? আচ্ছা, কতটা জায়গার উপর করেছেন? এটা 2 বিঘা জায়গার উপরে করা। 2 বিঘা জায়গার উপরে কি কি মাছ চাষ করছেন এখন? এখানে আছে হলো রুই, কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস, এটা আরো অনেক দেশি মাছ আছে এখানে। আচ্ছা, তো আপনি তো আসলে অনেকগুলো বিষয় একসাথে শুরু করেছেন সুখের খামারের জন্য। মাছ চাষের আইডিয়াটা কখন আসলো যে মাছ চাষটাও করব? আচ্ছা, আমি যখন প্ল্যান করি যে নিরাপদ খাদ্য উৎপাদন করব, তখনই একটা একটা করে শুরু করি। তাই এইটা একটা পরিকল্পনা ছিল, যদিও শুরু করাটা হয়েছে অনেক দেরিতে। এটা মাছটা যেমন গরু, তারপরে সবজি চাষ, ছাগল, ভেড়া, মুরগি, এগুলো শুরুতেই করছি, কারণ এগুলো একটা জায়গায় করা যায়। আর আমার জন্য পাহারা দেওয়া, এটা মেনটেন করাটা সহজ। পুকুরটা আসলে আলাদা করতে হয়, এই জন্য পরে আসছি পুকুরটাতে। আচ্ছা, তো পুকুরটা আপনি ওই খামার শুরু করার কতদিন পর করেছেন? প্রায় 4 বছর। প্রায় 4 বছর পর শুরু করেছেন। এখন এটা কত বছর হচ্ছে চলছে? এইটা 6 মাস হচ্ছে। 6 মাস। তো এই 6 মাসে আপনি আসলে বিক্রি তো করেছেন এখন পর্যন্ত, কি কি মাছ বিক্রি করেছেন? এর মধ্যে যে রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া, এগুলোই বিক্রি করা হয়েছে। ভালো পরিমাণ ক্রেতা কি পাচ্ছেন? ভালো পরিমাণ ক্রেতা আছে। ক্রেতা বলতে আসলে কি, এখানে এই যে আমাদের মস্তানগড়ের পাইকারি মার্কেট বাজার, মাছের বাজার রয়েছে, সেখানে বিক্রি করতে হয়। আমাদের জন্য মাছ আমরা কোনো সব ট্রেডিশনাল পদ্ধতিতে করি। কি দরে আসলে মাছগুলো বিক্রি করতে পাচ্ছেন? দর মোটামুটি রেগুলার দর এই 120-30 এর মধ্যে। মাছের জাত অনুযায়ী আসলে বিক্রি হয় এরকম। তবে মার্কেটে যে রেটে খুচরা বিক্রি হয় তার চেয়ে অনেক কম। অনেক কম। আচ্ছা, তো কোন জাতের মাছের এদিকে চাহিদাটা বেশি দেখছেন? এইদিকে রুই, কাতলা এবং সিলভার কাপ, পাঙ্গাস, এই ধরনের মাছের চাহিদা বেশি। মাছ আসলে এই এলাকার মানুষ সাধারণত এই ধরনের মাছই করে, শুধু আমি না, সবাই এরকম করে। যেটা লোকাল চাহিদা বেশি সেই মাছগুলোই করা হয়, যেন তাড়াতাড়ি বিক্রি করা যায়। বুঝতে পেরেছি। এখন এই মাছকে খাদ্য খাবার কি দেন, কি পরিমাণ লোকবল আপনার আছে, কারা কাজ করছেন আপনাদের সাথে? এটা আমরা খুব নর্মাল খাদ্য দেই। একটা হলো মাছের ফিড দেই কিছু, আর কিছু ঘরোয়া খাদ্য আমরা মাঝে মধ্যে দেই। এই যে খুদের ভাত, যেন মাছকে অনেক সময় একটু দ্রুত মোটা তাজা করার জন্য এটা খুব ভালো কাজে দেয়। আর আমাদের প্রায় 15 জনের একটা টিম আছে, মাছ বা অন্যান্য সবকিছু মিলিয়ে। মাছ আমরা একটু ধরেও দেখতে চাই। ধরে দেখবো। মাছ আসলে পালাচ্ছে, বুঝতে পারছে যে ফাঁদে আটকে গেছে। হ্যাঁ, এতক্ষণে বুঝেছে। আচ্ছা ভাইয়া, আমাকে আর একটু বলবেন, এই যে মাছগুলো কোন সাইজের হলে আপনারা আসলে বাজারে পাঠান? এইটা সাধারণত 1 কেজির উপরে হলে। 1 কেজির উপরে হলে? তাহলে 1 কেজির উপরে না হলে একটা মাছ আসলে আমরা একটু ধরেই দেখি। হ্যাঁ, ধরে দেখবো আমরা। ভাই, একটা মাছ কি দেয়া যায়? দেখা যাবে? একটু ধরা যাবে? হ্যাঁ, ধরেন। কানের মধ্যে নখ দিলেও থাকবে। এই যে অনেক বড় তো, কতটুকু হবে ওজন এটা? এটা 1.5 কেজির বেশি হবে। ভাই পাশে চলে আসি। এই মাছটা হচ্ছে গ্লাস কাপ মাছ। আর এটা আঁশগুলো দেখছি বেশ সোনালী, বেশ হেলদি, তাই না? এটা পানির কারণে হয়। পানিটা পানি পরিষ্কার এবং শুদ্ধ পানি হয়।
মাছও আসলে সুস্থ থাকে। আচ্ছা ভাইয়া, এইটা কি মাছ? এটা সিলভার কাপ। সিলভার কার্প? হ্যাঁ, একদম একটা ফ্রেশ একদম সোনালী রূপালী চকচকে। রূপালী একটা শেড দেখতে পাচ্ছি। এই মাছটা কতটুকু ওজন হবে ভাইয়া? এটা তো মনে হয় 1 কেজি 1.5 কেজি হবে। 1 কেজির মতো হয়ে যাবে? 1 কেজির মতো হয়ে যাবে। এইগুলোর দাম কিরকম রাখছেন? এগুলো এই 130-40 টাকার মধ্যে বিক্রি হয় কেজি দরে। কেজি দরে। তো যারা হচ্ছে নতুন মাছ আসলে করতে চায়, পুকুরে মাছ চাষ করতে চায়, তাদের জন্য আপনারা আসলে কোনটা সাজেস্ট করবেন? দুটো ব্যাপারের উপর নির্ভর করবে। একটা হলো তার পুকুরটা কেমন, সেই পুকুরে কোন মাছটা ভালো হতো। পুকুরে তো লেয়ার বাই লেয়ার মাছ দেওয়া যায়, আচ্ছা। তাকে লেয়ার চিন্তা করে মাছ দিতে হবে। আমি মনে করি যে কয়েক ধরনের মাছ, 3-4 ধরনের মাছ থাকা উচিত। 3-4 ধরনের মাছ থাকা উচিত। তাহলে পুকুরটা যেমন নিচের মাছ, যেমন যদি আপনি শিং মাছ দেন অথবা কুই মাছ ও পাঙ্গাস মাছ, এরা নিচ থেকে পরিষ্কার করে কিছু মাছ, আর কিছু মাছ থাকে উপরে থাকে। কিন্তু এইটা ভাগ করে দিলেই সমস্যা কোন সমাধান। মাছগুলো আসলে উপরে থাকে ভাইয়া? এই মাছগুলো উপরে থাকে। উপরে আর থাকে। শিং মাছ কি নিচে থাকে? নিচে থাকে, ও কাদাই থাকতে পছন্দ করে। কাদায় থাকতে পছন্দ করে। আচ্ছা, তাহলে লেয়ার অনুযায়ী পুকুরে মাছ চাষ করা উপযোগী বেশি। আচ্ছা ভাইয়া, মাছের ব্যাপারটা তো খুব সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছেন, আমরা অনেক কিছু জানলাম, কিন্তু আপনার সুখের খামারের যে মূল প্রজেক্ট, সেখানেও কিন্তু আমরা যেতে চাই এবং দেখতে চাই এবং দর্শকদেরকেও দেখাতে চাই। চলেন আমরা সেখানেই এখন যাই। চলেন। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাইয়া, চলে তো আসলাম আপনার এই সুখের খামারে। আগে এই নামটার পেছনে ইতিহাসটা একটু বলে নেন আমাদেরকে। নামটার পেছনে একটা সহজ ইতিহাস। আমার 3 ছেলে মেয়ের নাম সুখ, একটা আইমান সুখ, আজান সুখ, আমাইরা সুখ। আচ্ছা। তো যখন আমি খামার করি, আমি ভাবছিলাম কি নাম হইতে পারে। তখন আমার বউ আফসানা মিনি এবং আমার সভাপতি চাতা তাসদিক হাবিব, তারা দুজনে সাজেস্ট করে যে ভাই নাম খোঁজার দরকার নাই, নাম দেন সুখের খামার। বললাম দারুণ, পছন্দ হয়েছে। চমৎকার একটি নাম কিন্তু আপনারা বাছাই করেছেন, সেটি বলতেই হবে। এবং আমাদের স্লোগান হলো ফার্মিং হ্যাপিনেস। আমরা আচ্ছা। চাই যে ফার্মিং হবে একটা হ্যাপিনেস ওয়ার্ক। মানে সুখ আপনারা সর্বত্র ছড়িয়ে দিতে চান। আচ্ছা ঠিক আছে, এখন আসি এই যে খামারটি, ইনফ্রাস্ট্রাকচারে তো বেশ ভালো একটা খরচ গেছে আপনাদের প্রথমে, যেহেতু আপনারা শুরু করার আগে। এইটার ব্যাপারটা আমাদেরকে একটু বলেন, কিরকম কি খরচ হয়েছে? আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচারে দুটো জিনিস থাকে, একটা হলো জমি আর একটা হলো আমাদের এই শেডগুলো করা। এগুলোতে প্রায় 40 লাখ টাকার মতো খরচ প্লাস মাইনাস হয়েছে। আর আমরা যেটা করার চেষ্টা করছি বেসিক্যালি, একদিকে গরুর শেড, একদিকে মুরগির জন্য শেড, একদিকে আমরা দুম্বার শেড এখন তৈরি করছি। আর এইটার মধ্যে আমরা হাইড্রোফনিক ভুট্টা করব এখন। আগে এটা মুরগির শেড ছিল। আচ্ছা এইভাবে আমরা এখানে প্রস্তুতি নেওয়া। ভাইয়া, এই যে খামার শুরু করার প্রথমে একটা মূলধনের তো ব্যাপার থাকে, এখানে আপনার খরচটা কেমন হয়েছে শুরু করার সময়? আচ্ছা, আমি শুরু করেছিলাম প্রথমে 3টা গরু দিয়ে, 1,80,000 টাকার মধ্যে 3টা গরু এবং খাবারের জন্য রেখে আমি শুরু করি। আচ্ছা। সেটাই ছিল আমার শুরু। এরপরে আস্তে আস্তে এগুলো করেছি এবং এখনো পর্যন্ত আমার শুধুমাত্র এই খামারের এখানেই প্রায় 1 কোটির মতো রয়েছে বাজেট। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কয় বছরের ভেতরে হয়ে গেল? এইটা আমরা করতে করতে প্রায় 4 বছরের মতো। 4 বছরের মধ্যে 1 কোটি, সেই 1 লক্ষ থেকে মানে প্রায় 2 লক্ষ থেকে এখন 1 কোটির একটা বিশাল প্রজেক্ট আপনি দাঁড় করিয়ে ফেলেছেন। এখন আমাদেরকে বলেন, খামারে আপনি রেখেছেন কি কি? খামারে আছে গরু, ভেড়া, ছাগল, অল্প কিছু হাঁস, যদিও এটা বাণিজ্যিক না। আর আমরা প্রস্তুতি নিচ্ছি কিছু, সেগুলো বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছি আমরা দুম্বার এবং আমরা মাছের পুকুর রয়েছে আমাদের। এই তো, আর সবজি করি, ধান করি, কলা করি, এইসব করি। সবই কি বাণিজ্যিক আকারে করছেন? ম্যাক্সিমাম গুলো বাণিজ্যিক আকারে, 2-1টা এখনো পাইলটিং পর্যায়ে রয়েছে। এই কোরবানিতে আপনারা কি পরিমাণ গরু বিক্রি করেছেন? এই কোরবানিতে আমরা 38টি গরু অলরেডি সেল করেছি কোরবানির জন্য। আপনাদের এই গরুর পেছনে খরচটা কেমন আছে আর সেখান থেকে প্রফিটটা কিরকম হয়েছে? আচ্ছা, একটা গরুর পিছনে সাধারণত ধরেন প্রতি মাসে গড়ে 4,000 টাকা থেকে 5,000 টাকার মধ্যে প্রতি মাসে খরচ হয়। তো এই গরুগুলো সাধারণত 6-7 মাস পালতে হয়। তো এরকম ধরেন যে প্রায় 30,000 টাকার মতো গরুর খাবার, আনুষঙ্গিক ওর খরচগুলো যায়। এটার পেছনে যারা কাজ করছে তাদের একটা বেতন থাকে। তো আপনার এখানে কাজ করছে আসলে কতজন? আমাদের খামারের জন্য কাজ করছে 4 জন মানুষ। তো যারা পরিচর্যা করেন তাদেরকে আপনি পে আসলে কিভাবে করেন? মান্থলি নাকি হচ্ছে সাপ্তাহিক? মান্থলি পেমেন্ট করি। আচ্ছা, এই পেমেন্টটা কিরকম যায়? গড়ে প্লাস মাইনাস 15,000 প্রতিজনের। এই যে গরুর পাশাপাশি আপনি বলেছেন ছাগল রয়েছে, হাঁস রয়েছে, সেগুলো দেখাশোনার ব্যাপারটাও একটু বলেন আমাদেরকে। এই খামারে যারা আছে ওনারাই দেখতে পারেন, কারণ
এই গরুর পাশাপাশি এগুলোর জন্য ধরেন ভেড়া বা হাঁস ছাগল এগুলোর জন্য পরিশ্রম আসলে খুব বেশি না, কারণ এগুলোর সংখ্যাও তো প্রায় 20-এর মধ্যেই সীমাবদ্ধ। এগুলোর জন্য অল্প একটু সময় দিলে হয়, সকালে বিকালে, যে সকালে ওকে একটু খাওয়ায় মাঠে ছেড়ে দিয়ে আসে, সারাদিন ও খায়, তারপর আবার দুপুর পর নিয়ে আসে, নিয়ে এসে একটু রেস্ট দেয়, খায়, আবার ঘরে তুলে দিয়ে দেয়। আচ্ছা, বাজার পর্যবেক্ষণের ব্যাপারটা বলেন, যখন আপনারা আসলে কোরবানি ছাড়াও তো বিক্রি করেন, সেই সময় বাজার দরটা কেমন পাচ্ছেন? বাজার দর আমরা তো ওইভাবেই প্ল্যান করি যে বাজার বছরে সাধারণত 7-8 মাস, যদি আমরা গরু দিয়ে বলি 7 থেকে 8 মাস গরুর মার্কেটটার মানে গরুর দাম ভালো থাকে, 4 থেকে 5 মাস গরুর দামটা কমে যায় তুলনামূলক, কারণ ওই সময় এই যে কিছু ইয়া থাকে, তো ওই প্ল্যান করেই করি যেন বিক্রির সময়টা আমার আসে এই সময়। আচ্ছা, কোরবানির সময় আসে, শীতকালে গরুর দাম বাড়ে, যেন ওই সময়টা বিক্রি করা যায়। আচ্ছা, এইটা হলো ব্যাপার। তবে আমাদের এখানে আরেকটা আনন্দের ব্যাপার হলো ঘটে, আমাদের এখানে ঢাকার খামারিরা আমাদের থেকে গরু কেনেন। যেটা হয়, আমরা তো ফেসবুকে প্রচুর ভিডিও শেয়ার করি, যারা গরু কিনতে চায় তারা আমাদের এখানে যোগাযোগ করে যে ভাই আপনার কাছে এই ধরনের গরু আছে, আমরা কিনতে চাই। সাধারণত হয় হাট থেকে গরু কেনাটা খুব চ্যালেঞ্জিং, আবার একটা হাট থেকে 3-4টার বেশি গরুও কেনা যায় না, কিন্তু যারা ঢাকা থেকে টিম নিয়ে আসে গরু কেনার জন্য তাদের জন্য অনেক ব্যয়বহুল হয়। তো তারা যদি একটা খামারে আসে এবং একদিনে 10টা-20টা গরু কিনতে পায়, তার জন্য সাশ্রয়ী হয়। আচ্ছা ভাই, এখানে তো দেখছি গরুগুলো খুবই অ্যাক্টিভ এবং বেশ ভালো ওজনের হবে। কেমন ওজন হবে? 250-60 কেজি গড়ে। 250-60 কেজি। কি ধরনের খাবার দেন? আমরা খুব নরমাল খাবার দিই, আমরা ভুসি খাওয়াই, খোল খাওয়াই, খড় খাওয়াই, এইসব নরমাল খাবার দিই আমরা। আচ্ছা, এখানে তো সব ফ্যাটেনিং এর গরুই, আপনাদের কি আসলে ওই যেটাকে বলে আমরা দুধ খামার, সেটা করছি না আমরা। আচ্ছা, ইচ্ছা আছে, আগামী বছর আমরা করব, 2026-এ আমরা করব। আচ্ছা, তো ফ্যাটেনিং দিয়ে আগে শুরু করার কারণ কি? এইটা হলো সহজ। আচ্ছা, এটাতে অভিজ্ঞতা কম হলেও হয়, কারণ গরুটা আসবে, খাবে, বড় হবে, বিক্রি করব। কিন্তু ডেইরিতে যেটা হয় অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়, গরু সঠিক সময় হিটে আনতে হয়, ওর গর্ভকালীন যত্নটা আসলে অনেক বেশি নিতে হয়। হ্যাঁ, এই কারণে এটা রিস্ক এখনো যায়নি, যে আরো শিখি তারপরে যাব। আচ্ছা, এই যে গরুগুলো আপনারা কেমন বয়সে কিনে নিয়ে আসেন? এটা আমরা 2 ধরনের বয়সের গরু কিনি। এক ধরনের হলো একটু ছোট গরু, যেটা 1 বছর থেকে 18 মাসের মধ্যে, এগুলো হলো খামারিদের জন্য। আর যেগুলো আমরা 2 দাঁতের কিনি, মানে 2 বছরের বেশি, সেগুলো হলো কোরবানির জন্য, বাজারে গোশত উৎপাদনের জন্য। তাহলে পেছনে আমি যে গরুগুলো দেখছি, এগুলোর বয়স কেমন হবে? এইগুলো হবে গড়ে 2 বছরের কম। 2 বছরের কম, তাতেই এত ওজন? হ্যাঁ, খুব হাই পার্সেন্টেজ গরু এগুলো। আচ্ছা, তো একটা দেখা যায়? আমরা হ্যাঁ, দেখি। অবশ্যই চলেন একটা করে দেখি আমরা। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এটা হলো শাহিওয়াল জাতের গরু। আচ্ছা, খুব হাই পার্সেন্টেজ, এটাকে অনেকে পাকড়াও গরু বলে চেনে। পাকড়া ও তো দেখছি খুব অ্যাক্টিভ, সুস্থ গরুর লক্ষণই এটা, লাফালাফি করবে। গরুর নামও দেন? নাম দেই আমরা, আমাদের সিংহ ছিল একটা, এই মুহূর্তে নাই। ভাই, এই গরুর মানে বংশের কোনো হিসাব রাখেন? বা আমরা সাধারণত এটা করতে পারি না, আমরা যেটা করি আনার পরে আমরা ওদের ট্র্যাক রেকর্ড রাখার চেষ্টা করি, যে আমরা কয় কেজি কিনলাম, ওর আসার পরে কি কি অসুস্থতা হলো কি হলো না, কি চিকিৎসা করলাম, কবে আমি 4টা টিকা দিই, কি কি টিকা দিলাম, কয় তারিখে দিলাম, কি খাওয়াই, ওর খাদ্য অভ্যাস কেমন, ঘুমানোর অভ্যাস কেমন, এইগুলো রেকর্ড রাখি আমরা আমাদের। আচ্ছা, আমি একটু জানতে চাই যে গরুর রোগবালাই, কি ধরনের রোগবালাইয়ের সম্মুখীন আপনারা হচ্ছেন বা হয়েছেন কিনা? আমরা লেম্পি রোগের আর খুরা রোগের সম্মুখীন হয়েছি। তাই তখন আপনারা আসলে কি ধরনের মানে এই রোগগুলো থেকে পরিত্রাণ কিভাবে পেলেন? আমরা প্রথমত যেটা করি, ওকে আগে আইসোলেশন করে ফেলি, ওকে একবারে খামারের থেকে আলাদা করে ফেলি, যেন অন্য কারো না হয়। এরপরে ওকে, এখন তো ভালো ভালো চিকিৎসা আছে, ভাইরা চিকিৎসা করে, অনেক সেবা দেয়, এবং আমরা যেটা করি টাইম মতো টিকা দিই। এটা হয় হলো হাট থেকে আসার পরপরই এই চ্যালেঞ্জগুলো আমাদের তৈরি হয়েছিল, এই জন্য সবসময় গরু কিনতে ভয় লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, একটা ব্যাপার বলেন, যখন আপনারা এই যে রোগবালাইয়ের সম্মুখীন হন, তখন প্রথমে দ্বারস্থ হন কার? মানে যারা হচ্ছে কৃষি কর্মকর্তা আছেন তারা কি আপনাদের? প্রথমে আমাদের খামারে নিয়মিত ডাক্তার আছেন, এই যে ওনারা হলো পল্লী ডাক্তার, ওনারা আমাদেরকে প্রাইমারি চিকিৎসা দেয়। যদি এরপরে চ্যালেঞ্জ হয় তাহলে উনি ইওলো স্যারকে ডাকেন, তখন আমরা একসাথে খবর দিয়ে নিয়ে আসি, এসে দেখে যায়, উনি তখন আধুনিক চিকিৎসা বা আরও বড় চিকিৎসা যদি লাগে করে। তো আলহামদুলিল্লাহ এখনো বড় চিকিৎসা লাগে নাই, ওনারা নিয়মিত আসেন, দেখেন। আচ্ছা, এটা আসলে আর কতটা বড় হবে? এইটা ধরেন 700 কেজি 800 কেজি হবে। 700 থেকে 800 কেজি হবে? এত কম বয়সে এটা বেশ ভালো ওজন। এইটা কত হবে? 16 মাস বয়স হবে হয়তো।
তারপরেও এত ভালো গ্রোথ। 200, এটা বোধহয় 265 কেজি। 265 কেজি, এই যে 16 মাস বয়সে এই শাহিওয়ালের গ্রোথগুলো কি এমনই হয়ে থাকে, এমনই নাকি এটা হয়। পরিচর্যার উপরেও আসলে ডিপেন্ড এটা করে? পরিচর্যার উপরে অবশ্যই। মানুষ সাধারণত একটা জিনিস করে কি, সারাদিন খাওয়ায়। ভাই একটা গরু কখন মোটা তাজা হয়? যখন রেস্ট নেয়, যখন জাবর কাটে। কিন্তু সারাদিন খেলে তো জাবর কাটার সময় পায় না। তো আমরা পর্যাপ্ত রেস্ট দেওয়ার চেষ্টা করি, প্রোটিন মতো খাবার দেওয়ার চেষ্টা করি, কাজে ও সুস্থ থাকে এবং গ্রোথটা ভালো আসে। বুঝতে পেরেছি। তো এই খাদ্য কি কি দেন ওদেরকে? ওই যে আমরা এই খৈল খাওয়াই, ভুসি খাওয়াই, খড় খাওয়াই, এই নর্মাল খাবার দিই, কোনো এক্সক্লুসিভ খাবার দিই না। আর আমরা ভুট্টার হাইড্রোপনিক করতেছি, এখন আমরা ভুট্টার হাইড্রোপনিক খাওয়াবো এবং সাকসেসফুলি হচ্ছে সেটা। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে গরুর জন্য যে খাবারগুলো উৎকৃষ্ট মানের হবে সেগুলোই আপনারা প্রদান করেন, না হলে তো আসলে গ্রোথটা এত ভালো হওয়ার কথা না। এখন গরুর সামনে বাড়ানোর কি পরিকল্পনা রেখেছেন সেটা একটু জানাবেন। ঈদকে সামনে রেখে আমরা 100 গরুর টার্গেট নিয়েছি, যেবার আমরা 100 গরু কোরবানিতে বিক্রি করতে চাই। 100 গরু, যেহেতু এবার আপনারা 35টির মতো বিক্রি করেছেন, 38টি গরু সুন্দরভাবে আমরা করতে পারছি। জি, তাহলে আমরা বাড়াতে চাই। হ্যাঁ, দ্বিগুণ তিনগুণ আপনারা করতে চাচ্ছেন। এছাড়াও খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? খামার নিয়ে পরিকল্পনার মধ্যে 3টা জিনিস রয়েছে। একটা হলো যে আমরা আমাদের এই যে প্রোডাক্টগুলো আমরা করতাম, গরু যেমন, এই গরুর সংখ্যা বৃদ্ধি করব। আমরা নতুন শুরু করতেছি দুম্বাটাকে আমরা পারফেক্টলি করতে চাই। আমরা ভেড়া মানে কিছু করতেছি যেখানে ডরপার এবং গারলকে আমরা আরো বৃদ্ধি করতে চাই। এটা নিয়ে আমরা কাজ করতে চাই এবং ওদের খাবারটা যেন নিজেরা এখানে উৎপাদন করতে পারি, তার জন্য আমরা কাজ করছি যে আমরা এই সেটের মধ্যেই ওদের খাবারটা উৎপাদন করব, যেন তখন আমাদের খাদ্য খরচ অনেক কমে যাবে। আচ্ছা, তো এটা তো আপনি আসলে শুরু করেছেন, তখন কতজন মিলে শুরু করলেন, নাকি শুধু আপনার উদ্যোগেই হয়েছে? যখন শুরু করি তখন আমরা দুজনে শুরু করি, আমি এবং তাসদিক হাবিব, আমরা দুজনে শুরু করি, চেষ্টা করি। তো এই চেষ্টার পরে আমরা আস্তে আস্তে আমরা আমরা বিনিয়োগ নেওয়া শুরু করি। বিনিয়োগ নিচ্ছেন আপনারা? বিনিয়োগ নিচ্ছি, মানে কেউ চাইলে সুখের খামারের অংশীদার হতে পারবে। এখানে আমাদের দুটো পদ্ধতি রয়েছে। একটা হলো কেউ চাইলে গরুতে বিনিয়োগ করতে পারবে, এটাকে আমরা নাম দিয়েছি সুখের খামার গরু বর্গ প্রজেক্ট। তারা গরুতে বিনিয়োগ করলে সেই টাকায় আমরা গরু কিনি, গরু লালন পালন করি, এরপর বিক্রি করে যে প্রফিট হয় সেই প্রফিট আমরা শেয়ার করি তার সঙ্গে। আর আমাদের আরেকটা প্রজেক্ট আছে যেটা সুখের খামার এগ্রো ভিলেজ, আমরা 30 বিঘা জায়গার উপরে করছি। ওইটা হলো আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট, ইতিমধ্যে এটা কাজ শুরু হয়েছে। 30 বিঘা আমরা একটা ছবির মতো গ্রাম তৈরি করতে চাই, এগ্রো ভিলেজ। ইয়েস, এর মধ্যে 20 বিঘা জায়গা জুড়ে হবে সমন্বিত কৃষি প্রকল্প, যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, মাছ চাষ হবে এবং হাই ভ্যালু ক্রপস আমরা এখানে করব। আর 10 বিঘার মধ্যে আমরা করব হলো এগ্রো ট্যুরিজম। আমরা অলরেডি মানে কটেজ করেছি, আপনি বোধহয় দেখেছেন, যেগুলো মানুষ পছন্দ করছে গ্রামে এসে থাকতে। তো আমরা চাই যে আরও মানুষকে গ্রামে নিয়ে আসতে। এর মাধ্যমে এই প্রজেক্টের মাধ্যমে আমি আশা করি যে শহরের মানুষের গ্রামের সাথে একটা সম্পর্ক, কৃষির সাথে সম্পর্ক তৈরি হবে এবং তার নিজের একটা নিরাপদ খাদ্যের সংস্থান তৈরি হবে। একই সঙ্গে শিক্ষিত বেকাররা এরকম যখন লাভজনক প্রজেক্ট তারা দেখবে, তারাও কৃষিতে এখন আসার উৎসাহ বোধ করবে। আর নিরাপদ খাদ্য উৎপাদন করতে চাই, এটা তো আমাদের প্রথম এবং প্রধান টার্গেট। হ্যাঁ, বলা হয়ে থাকে যে আগামী 20 থেকে 50 বছর পর যে কৃষক থাকবেন তিনিই থাকবেন সবচেয়ে বেশি ধনী, কারণ আমাদের আসলে কৃষি জমি কমে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি অনেক আগেই শুরু করে দিয়েছেন এবং যথেষ্ট সফল বলা যায়, এবং সামনে আপনার পরিকল্পনা তো বৃহৎ। আমরা আসলে আপনাকে শুভকামনা জানাতে চাই এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই আপনার এই গল্প শুনে ইন্সপায়ার্ড হবে নিজেরাও উদ্যোক্তা হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং এই তথ্যগুলো জানিয়েছেন। ভালো থাকবেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম বগুড়া জেলার কাহালু থানার বাঘইল গ্রামের সুখের খামারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে একজন মানুষ চাকরি ছেড়ে সফল একজন উদ্যোক্তা হয়ে উঠলেন এবং কৃষি উদ্যোক্তা হবার পর উনার সফলতাটা আসলে কিভাবে ধীরে ধীরে আজকের এই জায়গায় উনাকে নিয়ে এসেছে। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।